নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠনের তাগিদ বিশেষজ্ঞদের সদস্য বাছাইয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার পরামর্শ। ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, প্রতিদিনই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা, সতর্কবার্তা আমলে না নেওয়ায় বিশেষজ্ঞদের উদ্বেগ। গুটি কয়েক মানুষের উপর করারোপ নয়, সুষমভাবে সংগ্রহের তাগিদ অর্থ উপদেষ্টার, আদায়ে জড়াজড়ি হবে না বলল এনবিআর। এবং মাছের উৎপাদন বাড়লেও প্রভাব নেই বাজারে, চাষের মাছ কিনতেও হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের মানুষ, সরবরাহ ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সংখ্যায় আছে আনিকা আঞ্জুম। এবার বিস্তারিত। স্বেচ্ছাচারী আচরণ বন্ধে আগামী রাজনৈতিক প্রভাব মুক্ত নির্বাচন কমিশন গঠনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর রাজনৈতিক নেতারা বললেন, উন্মুক্ত বিতর্কের মাধ্যমে কমিটির সদস্যদের নাম চূড়ান্ত করতে হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সাখাওয়াত হোসেন মনে করেন, নিরপেক্ষ সরকারের অধীনেই কমিশন গঠন জরুরি। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তারা। এমআর আসাদের রিপোর্ট। নিউজটি প্রক্রিয়াধীন থাকায় চলে যাচ্ছি পরের সংবাদে। দিল্লি সফর শেষে বিকেলে ঢাকায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। বিকেলে 3:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এর আগে সকাল 10টায় ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আগামীকাল প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা, অর্থ ও বাণিজ্যিক উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রতিনিধি দল। মাজার, ধর্মীয় স্থান এবং সাংস্কৃতিক স্থাপনা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীকে পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বাংলাদেশ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে উল্লেখ করে বলা হয়, সহাবস্থান বিঘ্নিত করার প্রচেষ্টাকে শক্ত হাতে মোকাবেলা করা হবে। চট্টগ্রাম ও কুষ্টিয়ায় ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। মশাবাহিত এ রোগে এরই মধ্যে 2 জেলায় মারা গেছে বেশ কয়েকজন। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। সচেতনতার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। চট্টগ্রাম থেকে সুমন কুমার দে এবং কুষ্টিয়া থেকে মঞ্জারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। চট্টগ্রামে চলতি বছরে মোট 764 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে 431 জন মহানগরে এবং 333 জন উপজেলায়। জ্বর ছাড়াও বমি, শরীরের র্যাশ সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা। আমি আর আমার ভাই দুজনই আছি এই মেডিকেলে। আর আমার জ্বর ছিল 4 দিন, আমার ভাইয়ের 3 দিন। প্রথম জ্বর আসছে গত 5 দিন আগে, দেন আমি 2 দিন বাসায় চিকিৎসা নিচ্ছি। এরপরে 3 দিন আগে আমি এখানে আসছি। চিকিৎসা ভালো পাচ্ছি, আল্লাহ দিলে মোটামুটি সবকিছু ভালো এখানে। জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা ও মহানগরীর সব হাসপাতালে ডেঙ্গু কর্নার খোলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটি উপজেলা ডেঙ্গু কর্নার চালু করার জন্য বলে দিয়েছি এবং পর্যাপ্ত স্যালাইন, পর্যাপ্ত যেগুলা মশারি সাপ্লাই দেওয়ার জন্য বলে দিয়েছি। ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত ঔষধপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক আমাদের মজুদ আছে। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, আক্রান্ত হওয়ার সাথে সাথে চিকিৎসকদের পরামর্শ নিলে মৃত্যুহার কমানো সম্ভব। নিজ নিজ এলাকা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং কোনো জায়গায় যেন পানি জমতে না দেয় এবং সিটি কর্পোরেশনের মাধ্যমে যেন রেগুলার নিয়মিত স্প্রে করা হয়। এদিকে কুষ্টিয়ায় সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের ধর্মদহ গ্রামে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে সেবা নিচ্ছেন রোগীরা। দিন গড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শরীর খুব ব্যথা, তারপরে বমি বমি ভাব, মাথা ঘোরা। ডেঙ্গু আমাদের গ্রামে এত আকার ধারণ করছে যেটা খুব আতঙ্কে সারা এলাকায়।
এবছর ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি বলে জানালেন এই চিকিৎসকও। ঘর বাড়ি আনাচে কানাচে জঙ্গল বেশি থাকে, সেক্ষেত্রে মশার উৎপত্তি বেশি হলে ডেঙ্গুর প্রবণতাটা বেশি হয়। ডেঙ্গু মোকাবেলায় সরকারি পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা জরুরি বলেও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দর্শক, নির্বাচন কমিশন গঠন নিয়ে এমআর আসাদের প্রতিবেদনটি দেখব এবার। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ আইন নিয়ে আলোচনার আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে অংশ নিয়ে ছাত্র প্রতিনিধিরা বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তো আমার মনে হয় এই দাবির কিছু বেইজ আছে এবং এই বেইজের মধ্যে একটি অন্যতম বেইজ হচ্ছে নির্বাচন। মানুষের হিউম্যান ডিগনিটি এবং সামাজিক সুবিচার সম্পন্ন যদি ব্যক্তিকে পায়, তার প্রতি সবাই ঐক্যমতে পৌঁছা। রাজনৈতিক দলগুলো পরামর্শ দেয় উন্মুক্ত বিতর্কের মাধ্যমে সার্চ কমিটি গঠনের। পক্ষে বিপক্ষে মত যাবে, সেখান থেকে ঠিক হবে। সুতরাং আমরা যেন পরিষ্কার বুঝতে পারি যে কিভাবে একটা কমিশন গঠিত হলো। এখন পর্যন্ত কিন্তু আমরা অন্ধকারে। চিফ জাস্টিস কে হবেন, তিনি হবেন নেক্সট কেয়ারটেকার সরকারের প্রধান, এই ধরনের একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মাথায় কাজ করবে। ফলে গোটা অ্যাপয়েন্টমেন্টটাই হয়ে যায় পলিটিক্যাল। সুতরাং পলিটিক্যাল কোনো অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রমের সাথে জুডিশিয়ারিকে ইনভলভ করা ঠিক নয়। বিচারপতিরাও আজকে এমনভাবে গড়ে উঠছেন, তারা নিজেরাই ঘোষণা দিচ্ছেন যে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ। নেক্সট গভর্নমেন্ট এসে সেটাকে রেটিফাই করতে হবে, তার জন্য একটা নির্বাচিত সংসদ দরকার। তারা এই অন্তর্বর্তী সময়ের ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে তারা কিছু কাজ করতে পারবে। 2022 সালে করা সিইসি ও ইসি নিয়োগ আইনের সমালোচনা করে নির্বাচন বিশেষজ্ঞরা বলেন, এতে পছন্দমতো লোক নিয়োগের সুযোগ থাকে। সরকারের চাপ থাকবে না, রাজনৈতিক দলগুলির চাপ থাকবে না, জনগণের ভোটারদেরই একমাত্র চাপ থাকবে। দে উইল হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি। যে প্রেক্ষাপটের ভিত্তিতে নুরুল কমিশনকে গঠন করা হয়েছিল, রকিব কমিশনে গঠন করা হয়েছিল, সেটারই ওই আইন হিসাবে তারা সংসদে পাশ করলেন। এই আইনের মাধ্যমে যাকে তারা চান তাকেই তারা নিয়োগ দিতে পারেন। সার্চ কমিটি গঠনে 3 স্তরের পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত। ইলেকশনের জন্য দেয়ার হ্যাজ টু বি এ কাইন্ড অফ নিউট্রাল গভর্নমেন্ট। সেটা আপনি কেয়ারটেকার করেন, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ছাড়া রাষ্ট্রের শৃঙ্খলা ফেরানো কঠিন বলেও মত দেন এই উপদেষ্টা। পরিবর্তনের জন্যই কিন্তু এতগুলো রক্ত ঝরেছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ডেঙ্গু মোকাবেলায় সতর্কবার্তা আমলে না নেয়ায় উদ্বেগ জানিয়েছেন কীটতত্ত্ববিদরা। তারা বলছেন, বর্ষা মৌসুম শেষে ডেঙ্গু ভয়ঙ্কর রূপ নিতে পারে এমন সতর্কবার্তা আগেই ছিল। আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে 27 জন মারা গেলেও সেপ্টেম্বরের প্রথম 10 দিনেই প্রাণ গেছে 19 জনের। শামীমুজ্জামান চৌধুরীর বিশেষ প্রতিবেদন। যাত্রাবাড়ির কোনাপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 3 দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন তানজিনা বেগম। ডাক্তার নার্সের পাশাপাশি সহধর্মিণীর যত্নে ব্যস্ত স্বামী। এদিকে আবার শরীয়তপুর থেকে আসা এক স্ত্রী ব্যস্ত স্বামী কামাল হাওলাদারের সেবায়। কদিন ধরে হাসপাতালের বিছানায় কাটছে তাদের নির্ঘুম রাত। মুগদা হাসপাতালে ভর্তি 114 জন রোগীর চিত্রটা এমনই। রাজধানী ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকার রোগীরা ভর্তি হচ্ছে এখানে। কালকে রাতে 1টা বাজে আসছি এই জায়গায় তো স্যালাইন লাগাইছি, টাকাইছি পর সুস্থ হয়েছে মোটামুটি। রক্তর পয়েন্ট একবারে এই নিচে নাইমা আসে, তখন আবার আজকে 3 দিন ধরে এই জায়গায় এই হসপিটালে আমি ভর্তি হই। আগের বছরের একই সময়ের তুলনায় রোগী কম হলেও পরিস্থিতি এখন পর্যন্ত সুবিধাজনক না। ডেঙ্গু টেস্ট করার পজিটিভ আসার পরে এখানে ভর্তি হয়েছে, এসে এখান থেকে ট্রিটমেন্ট নিচ্ছি। সারাদিন ভালো থাকি, কিন্তু সকালবেলায় উঠতেই পারি না বিছানাতে। চিকিৎসকরা বলছেন, আগস্টের তুলনায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রোগীর সংখ্যা বাড়ছে। যারা প্রেগনেন্ট রোগী বা ডায়াবেটিস বা কিডনি, এদের একটু ক্ষতিগ্রস্ত বেশি, এদের সিভিরিটি একটু বেশি হচ্ছে। আর বাকি যারা নর্মাল পারসন, তাদের একটু কম হচ্ছে। হাসপাতালের উপপরিচালক জানান, ওষুধ স্যালাইনের অভাব না হলেও সংকট রয়েছে চিকিৎসকের। গত বছর যখন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পায়, তখন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা অ্যাটাচমেন্টে 30 জন আমরা চিকিৎসক পেয়েছিলাম, সাথে কিছু নার্স পেয়েছিলাম।
কিন্তু এবার কিন্তু শুরু থেকেই আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো অ্যাটাচমেন্টে কোনো ডাক্তার বা নার্স পাইনি। ডেঙ্গুর বিস্তার রোধে হটস্পট ম্যানেজমেন্টের মাধ্যমে মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে যেটি করণীয় সেটি হচ্ছে 3টি কাজ করতে হবে আমাদেরকে। একটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট, লার্ভিসাইডিং এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট। হটস্পট ম্যানেজমেন্ট হলো যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে বা যেই বাড়ি থেকে ডেঙ্গু রোগীটি হয়েছে সেইটাকে কেন্দ্র করে 200 মিটার পেরিফেরি ধরে সেইখানে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে। দেশের ইতিহাসে গত বছর ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ সময় দেখেছে বাংলাদেশ। 3.25 লাখ মানুষ হাসপাতালে ভর্তির পাশাপাশি 1700 মানুষের প্রাণহানি ঘটে 2023 সালে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। গুটি কয়েক মানুষের ওপর কর আরোপ নয়, সুষমভাবে তা সংগ্রহের তাগিদ দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এই সময় জোর জুলুম করে কর আদায় করা হবে না বলে জানান এনবিআর চেয়ারম্যান। আরো জানাচ্ছেন রেজা খান। আগারগাঁও জাতীয় রাজস্ব বোর্ড ভবনে অর্থ আইন 2024-এর মাধ্যমে প্রত্যক্ষ করে আনিত পরিবর্তনের বিষয়ে এই সেমিনার। এ সময় পুরো প্রক্রিয়া অটোমেশনের তাগিদ দিয়ে রাষ্ট্রের সঙ্গে কর ব্যবস্থা সংস্কার করার কথা জানান বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি। এই নতুন বাংলাদেশের আমাদের সংস্কার শুরু হয়েছে, সংস্কার দরকার। রাষ্ট্র সংস্কারের সাথে আমরা আমাদের আয়কর বিভাগেরও সংস্কার দেখতে চাই। আইন কানুন ব্যবসা বান্ধব করার পাশাপাশি কারো ওপর জোর জুলুম করে কর আদায় করা হবে না বলে জানান এনবিআর চেয়ারম্যান। আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না। আমাদেরকে যে আইন দেওয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেওয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব, যাতে করে কারো উপরে জুলুম না হয়। ভয়ের সংস্কৃতি থেকে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে সুষম কর কাঠামো গড়ে তোলার তাগিদ দেন অর্থ উপদেষ্টা। গুটি কতক লোকের উপর ট্যাক্সের বলে যাবে, সেটা কিন্তু ঠিক না। ট্যাক্সের একটা প্রিন্সিপাল আছে, ইকুইটি অ্যান্ড এবিলিটি টু পে। আপনার যদি এবিলিটি থাকে আপনি পে করবেন। আর হলো একজন বেশি দেবে ট্যাক্স, আরেকজন কম দেবে, সেটা কিন্তু ঠিক না। স্বতঃস্ফূর্ত হয়ে মানুষ যাতে কর দেয় তা নিশ্চিত করার তাগিদ দেন ডক্টর সালেউদ্দিন। অর্থের একটা সবচেয়ে বড় অপচয় হয়, যেটা আমি দেখতে পেলাম, যে আমাদের যে প্রকল্পগুলি নেওয়া হয় এটা কিন্তু অনেক সময় নট বেসড অন ফেল্ড নিডস। আমাদের যেটা দরকার সেটার বিশেষ কিন্তু প্রকল্প আসে না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘন্টায় দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দেশের সব সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভুইয়া। আবহাওয়া দপ্তরের তথ্যমতে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ পরবর্তীতে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার রাত থেকে রাজধানীতেও গুড়ি গুড়ি বৃষ্টি। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষ। বৃষ্টির জন্য খুবই ভাড়া কম হচ্ছে, কামাইয়ের জন্য অনেক কম। জমা 150 টাকা করে দেওয়ার লাগে, জমা উঠে না। গরিব মানুষ এভাবে চল লাগে, নাহলে তো কি করে খায়া না, এভাবে কষ্ট বিরোধ করে চলা লাগবে। গাড়ি চালাতে একটু সমস্যা হয়, না আসলে উপায় নেই। আবহাওয়া অফিস বলছে আগামী 14 ঘন্টায় বৃষ্টিপাত কমবে। যখন বৃষ্টি হয় আকাশে মেঘ থাকে, তখন কিন্তু বাতাসের স্পিডও অনেক ছিল, যেহেতু গভীর নিম্নচাপ ছিল। এর প্রভাবে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে যাচ্ছে। আজ তাপমাত্রা কম থাকবে এবং আগামীকালও মোটামুটি তাপমাত্রা কিছুটা কম থাকবে, যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালও আছে এবং বাংলাদেশের আকাশে মেঘ আগামীকালও থাকবে। এর পরবর্তী থেকেই কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে। কারণ হলো বৃষ্টিপাতের কিন্তু পরিমাণ যখন কমে যাবে তখন কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে। বৃষ্টির ফলে দেশের কোথাও বন্যার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। না, আপাতত সতর্ক সংকেত আপাতত বাড়ার কোনো সম্ভাবনা নাই। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় চট্টগ্রামে ব্যাপক বৃষ্টি হচ্ছে। এতে চট্টগ্রামের বায়েজিদ ফৌজদার হাট লিংক রোডে পাহাড় ধস হয়েছে। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কুমার দেব। সুমন, চট্টগ্রামে কখন থেকে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির বিষয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলছে জানাবেন আমাদের। গত 3 দিন ধরে কিন্তু চট্টগ্রামে টানা বৃষ্টি হচ্ছে এবং এই মুহূর্তে কিছুটা বৃষ্টি কমছে। আমি যে রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বায়েজিদ লিংক রোড, অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এটা একটি বিকল্প সড়ক। তো গতকাল রাতে কিন্তু এই পাহাড়টি ধসের ঘটনা ঘটেছে, এরপর থেকে কিন্তু যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই, পাহাড়টি হচ্ছে একদম রাস্তার পাশে। এটা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে প্রায় 16টি পাহাড় কেটে কিন্তু এই রাস্তাটি করা হয়েছে। করার পরে দুই পাশে কিন্তু এইরকম আরো 16টি পাহাড় রয়েছে। তো গতকাল রাতে কিন্তু এই পাহাড়টি ধসে পড়ে এবং অল্পের জন্য কিছু যানবাহন কিন্তু রক্ষা পায়। অর্থাৎ যখন পাহাড়টি ধস হচ্ছিল তখনও কিন্তু 2টি প্রাইভেট কার ছিল এখানকার যারা স্থানীয় রয়েছে তারা জানিয়েছেন। আর দিনের বেলা যদি এটা ধসের ঘটনা ঘটতো তাহলে কিন্তু প্রাণহানির ঘটনা ঘটতো। আমরা প্রতি বছর দেখি চট্টগ্রামে কোথাও না কোথাও পাহাড় ধসের ঘটনা ঘটে, এতে প্রাণহানির ঘটনা ঘটে। তো যখন বৃষ্টি শুরু হয় তখন কিন্তু প্রশাসন বিভিন্ন পাহাড়ের পাদদেশে যারা বসবাসকারী রয়েছে তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং কিন্তু আবার সরিয়ে নেওয়ার পরে তারা আবারও তাদের যে বসতি গড়ে তোলা হয়েছে পাহাড়ের পাদদেশে সেখানে তারা অবস্থান নেয়। এইবারও টানা বৃষ্টির মধ্যে তারা কিন্তু এখনো কিন্তু পাহাড় ছেড়েনি, তারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে তারা বসবাস করছেন। প্রশাসন থেকে কিন্তু তাদেরকে নিরাপদ স্থানে সরে যেতে কিন্তু বলা হচ্ছে, তারপরে কিন্তু তারা যাচ্ছে না, যেহেতু টানা বৃষ্টি হচ্ছে এবং বিকেল থেকে আমরা দেখছি কিছুটা বৃষ্টি কম, অর্থাৎ এখন বৃষ্টি নেই। প্রায় 1 ঘন্টা আগে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং এই যে চট্টগ্রামের নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেখানে পানি কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে এই যে সারা দেশের যে নদী বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং পাশাপাশি যে নৌযানগুলো রয়েছে অর্থাৎ মাছ ধরার যে ট্রলারগুলা রয়েছে সেগুলাকে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে এই উপকূলের কাছাকাছি সতর্ক অবস্থানে থাকার জন্য কিন্তু বলা হয়েছে। আমরা প্রশাসন থেকে দেখেছি এবং তারা বিভিন্ন জায়গায় মাইকিং করছেন, যেহেতু এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একটি সড়ক, সেখানে তাদের কর্মকর্তারা কিন্তু সকালে এখানে এসে পরিদর্শন করেছেন, করার পরে তারা যানবাহন চলাচল বন্ধ রেখেছে। যেহেতু রাস্তা একদম পুরো রাস্তায় কিন্তু বন্ধ ছিল, তাদের গাড়ি এসে কিন্তু কিছুটা মাটি অন্য পাশে তারা সরিয়ে রেখেছেন। তবে 2-1টি মাঝে মধ্যে আমরা দেখছি রাস্তা এক পাশে বন্ধ করে দেওয়ার পরও 2-1টি রিক্সা বা অটো সিএনজি গুলা কিন্তু কিছুক্ষণ পর পর আসছে, কিন্তু বড় কোনো গাড়ি কিন্তু এই সড়ক দিয়ে আসছে না। অর্থাৎ তারা একদম মুখের মধ্যে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ নির্দেশনা না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সড়ক দিয়ে যান চলাচল না করার জন্য কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। তো বলে রাখি, চট্টগ্রামে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন এখনো তাদেরকে নিরাপদে সরিয়ে যাওয়ার জন্য প্রশাসন থেকে বলা হয়েছে। তো চট্টগ্রাম থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আনিকা। সুমন, আপনাকে ধন্যবাদ। মাছের উৎপাদন বাড়লেও এর কোনো প্রভাব নেই বাজারে। বছর জুড়েই বৃষ্টি, বন্যাসহ সরবরাহ সংকটের অজুহাতে বাড়তি থাকে দাম। তেলাপিয়া, পাঙাশের মতো চাষের মাছ কিনতেও হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের মানুষ। আর বিক্রেতারা বলছেন হাত ঘুরলেই বেড়ে যায় দাম। এমন পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি মাছের অভয়াশ্রম রক্ষার তাগিদ গবেষকদের। উষা ফেরদৌসের প্রতিবেদন। বাংলাদেশ বিশ্বের শীর্ষ মাছ উৎপাদনকারী দেশগুলোর অন্যতম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO হিসেবে মিঠা পানির মাছ আহরণে বিশ্বের দ্বিতীয়, পুকুর ও অন্যান্য মুক্ত জলাশয়ে চাষের ক্ষেত্রে পঞ্চম।
অথচ বাজারে চাষের মাছ তেলাপিয়া বিক্রি হচ্ছে 220 থেকে 300 টাকা পর্যন্ত, আবার পাঙ্গাস বিক্রি হচ্ছে 180 থেকে 280 টাকায়, আর চাষের রুই কেজি প্রতি 350 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এভাবে চাষের কই, শিং ও মাগুর মাছের দামও থাকে বাড়তেই। তেলাপিয়া 220 টাকা করে কিনলাম, দাম তো বেশি, আমাদের গরিব মানুষের জন্য তো বেশি, এই যে কাজ কাম করে খাই, কিনতে মানে 200 টাকা আরো 2 দিন চলতে পারতাম। মাছের দাম আসলে অনেক বেশি, যেটা সাধারণ মানুষ কিনতে পারবে না। তেলাপিয়া এবং পাঙ্গাস সম্পর্কে যেটা আমার ধারণা সেটা হচ্ছে যে এই মাছগুলোর দাম কমা উচিত। আর বিক্রেতারা বলছেন কয়েক হাত ঘুরেই দাম বাড়ে, আবার খামারিদের চাষের ব্যয়ও বেড়েছে। 3-4 হাত বদলে আসে, যেটা মু ধরে ওইটা আমি কিনে একজন, আরো জন নেয়, ওই যেতে বেচে আরেকজন, ওই যেতে আবার আরেকজন কিনে পরে এই জায়গায়, এই দামের পরে আবার আমরা কিনি। 2.5 কেজি 3 কেজি তেলাপিয়া আছে, এটা ভালো পানির জায়গা মাছ, ওটা 350-400 এরকম যায়। আমরা মাছ চাষ করি, তো আমরা যে দামে আসলে বিক্রি করি সেই তুলনায় এখানে এরা দেখতেছি খুব বেশি দাম নেয়। জনসংখ্যার সঙ্গে মাছের উৎপাদনের সামঞ্জস্য আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। অনেক বিলে কিন্তু অভয়াশ্রম আছে, হালতি বিলে অভয়াশ্রম আছে, আমাদের হাওড়ের দিকে কয়েকটা জায়গায় কিছু কিছু অভয়াশ্রম আছে, কিন্তু সে সমস্ত অভয়াশ্রমগুলো রক্ষা, তাদের ব্যবস্থাপনার দিকে সমন্বিত যে উদ্যোগ, সমন্বিত উদ্যোগের কিন্তু যথেষ্ট পরিমাণ অভাব আছে। সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা গেলে বাজারে দাম কমে আসবে বলেও মনে করছেন তিনি। বাজারে ক্রেতার কাছে সরাসরি উপকৃত হতে গেলে বা ক্রেতার উপর একটা এটা যদি প্রভাব যদি পড়তে হয়, তাহলে আমাদের সাপ্লাই সিস্টেম যেটা আছে সেখানে একটু হাত দেওয়ার বিষয় আছে। যখন প্রাচুর্য অনেক বেশি মাছের, ঠিক সেই একই হারে বাজারে প্রাচুর্য বাড়ে না, যার ফলে বাজার দর বা মানুষের প্রাপ্যতার উপরে প্রভাবটা একইভাবে পড়ে না। সরকারি তথ্যে প্রতি বছর মাছ উৎপাদন হয় 49 লাখ মেট্রিক টন, যেটি চাহিদার চেয়ে বেশি। তারপরও কেন বাজার নিয়ন্ত্রণহীন, প্রশ্ন সাধারণ ক্রেতার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জাহাঙ্গীর আলম ও বরকতুল্লাহ নামে আরও 2 জন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মারা গেলেন 5 জন। ভোরের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। গত 7 সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ির তেঁতুলতলা এলাকার একটি শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে অন্তত 12 জন দগ্ধ হন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠনের তাগিদ, বিশেষজ্ঞদের সদস্য বাছাইয়ে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকার পরামর্শ। ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, প্রতিদিনই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা, সতর্কবার্তা আমলে না নেয়ায় বিশেষজ্ঞদের উদ্বেগ। গুটি কয়েক মানুষের ওপর কর আরোপ নয়, সুষমভাবে সংগ্রহের তাগিদ অর্থ উপদেষ্টার, আদায়ে জোরাজুরি হবে না বলল এনবিআর। এবং মাছের উৎপাদন বাড়লেও প্রভাব নেই বাজারে, চাষের মাছ কিনতেও হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের মানুষ, সরবরাহ ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।